নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমি 3000+ জিকে সিরিজ শুরু করেছি। আমি বলেছি যে এই 3000+ জিকেতে মধ্যে আপনারা পাবেন 10,000+ জিকে। কেন বলেছি তার কারণ দেখুন, আমি 3000+ কোশ্চেন অবশ্যই আলোচনা করব, কিন্তু এক একটা কোশ্চেনের সাথে সাথে কিন্তু আমরা 4 থেকে 5টা করেও জিকে কখনো কখনো দেখবো, কখনো আমরা কিন্তু 10 থেকে 12টা জিকেও দেখে নেবো একের সাথে। অর্থাৎ আমরা এর সাথে স্ট্যাটিক জিকেটাও কভার করে নেবো। তো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি প্লেলিস্ট বানিয়ে দেবো। আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, কেপিএসআই এর জন্য আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দেবো। তো ভিডিওগুলো প্রত্যেকটা দেখতে থাকুন। আর এগুলোর বেশিরভাগ কোশ্চেনে বলতে পারেন ম্যাক্সিমাম কোশ্চেনই এখানে এনটিপিসি 2021 সিবিটি 1 থেকে তোলা। আর এই কোশ্চেনগুলোই কিন্তু দেখবেন রিপিট হবে গ্রুপ ডি, এনটিপিসি সিবিটি 2, কেপিএসআই, এখানে কিন্তু রিপিট হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও এবং রেসপন্স করুন, তবেই কিন্তু ভিডিওর লাভ আপনারা সম্পূর্ণ ওঠাতে পারবেন। চলুন শুরু করা যাক। তো আজকে যে প্রথম কোশ্চেন বলছে, দ্য থিওরি অফ রিলেটিভিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো আপনারা প্রত্যেকেই জানেন থিওরি অফ রিলেটিভিটি কার দেওয়া। তো থিওরি অফ রিলেটিভিটি কিন্তু অ্যালবার্ট আইনস্টাইনের দেওয়া। থিওরি অফ রিলেটিভিটি অ্যালবার্ট আইনস্টাইনের দেওয়া। ডব্লিউসি রনজেন কিসের জন্য বিখ্যাত? এক্স রে আবিষ্কার করেছিলেন ডব্লিউসি রনজেন, সেই জন্য বিখ্যাত। কেলভিন আপনারা জানেন কেলভিন থার্মোমিটার রয়েছে, কেলভিন টেম্পারেচার মেজার করা হয়, টেম্পারেচারের একক। আর নিউটন তো প্রচুর ইম্পর্ট্যান্ট থিওরি দিয়েছেন, কোনটা ছেড়ে কোনটা বলা যায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় না, স্পেশালি মহাকর্ষের জন্য কিন্তু নিউটন বিখ্যাত। নেক্সট, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ট্যাক্সোনমি? অ্যান্সার কার্ল লিনায়াস। তিনি কিন্তু ফাদার অফ ট্যাক্সোনমি নামে পরিচিত। এটা জাস্ট স্ট্যাটিকের কোশ্চেন, আলোচনা করার তেমন কিছুই নেই। নেক্সট, গ্লোয়িং সারফেস অফ দ্য সান ইজ নোন অ্যাজ। তো সূর্যের যে পৃষ্ঠদেশ এটা চমকায়, এটাকে কি বলা হয়? তো কারেক্ট অ্যান্সার ফটোস্ফিয়ার। এখান থেকে তো অবশ্যই আপনারা গেস করতে পারছেন সূর্যের পৃষ্ঠদেশ চমকানোর জন্য অবশ্যই ফটোস্ফিয়ার হবে। অ্যাটমসফিয়ার মানে কি? অ্যাটমসফিয়ার মানে আমাদের এই বায়ুমণ্ডল। লিথোস্ফিয়ার মানে কি? লিথোস্ফিয়ার বলতে আমাদের এই যে ভূমিমণ্ডল এটাকে বোঝায়, বা ভূপৃষ্ঠ এবং ক্রাস্টের কিছুটা অঞ্চল, এগুলোকে বোঝায়। তো আপনারা প্রত্যেকেই জানেন। তো তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? ফটোস্ফিয়ার। আর আপনি জানেন ক্রোমো কখন হয়? যখন এটা সবুজ কালারের কোনো কিছু হয়। যেহেতু আমাদের সূর্যের চারিদিকে সবুজ কালারের কোনো রে নির্গত হয় না, তাহলে ক্রোমোস্ফিয়ার তো অবশ্যই সম্ভব নয়। তো কারেক্ট অ্যান্সার ফটোস্ফিয়ার। নেক্সট কী হবে? এখানে 3টে কোশ্চেন রয়েছে। 13 নম্বর কোশ্চেন বলছে, বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন? অর্থাৎ আমাদের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছিল সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার? অর্থাৎ ইন্ডিয়ার যে নাগরিক তাদের জন্য ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছিল কততম সংবিধান সংশোধনী অ্যাক্টের মাধ্যমে? তো কারেক্ট অ্যান্সার 42তম সংবিধান সংশোধনী অ্যাক্ট। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1976 সালে। এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয়। এই যে 42তম সংবিধান সংশোধনী অ্যাক্ট, এখানে 3টে টার্মও যোগ করা হয়। কী কী? সেকিউলার, সোশ্যালিস্ট আর ইন্টিগ্রিটি। SSI মনে রাখবেন বা SIS, সিজভাবে মনে রাখবেন, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, 3টে টার্ম। আবার এটাও আপনারা মনে রাখবেন যে এই যে যখন ফান্ডামেন্টাল ডিউটি যোগ করা হয় 42তম সংবিধান সংশোধনী অ্যাক্ট 1976-এর মাধ্যমে, তখন কিন্তু মাত্র 10টি ফান্ডামেন্টাল ডিউটি যোগ করা হয়েছিল। পরবর্তীকালে 86তম সংবিধান সংশোধনী অ্যাক্ট 2002-এর মাধ্যমে, 86তম সংবিধান সংশোধনী অ্যাক্টের মাধ্যমে কিন্তু এখানে আরও একটি ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়, যেটা হচ্ছে 6 থেকে 14 বছরের শিশুদের ক্ষেত্রে কিন্তু অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান। আর এই যে ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলে যোগ করা হয়েছিল? আর্টিকেল 51A। আর কত নম্বর পার্টে? পার্ট 4A-তে যোগ করা হয়েছিল। তো এই যে আমি দিকের তথ্যগুলো দিচ্ছি, এগুলো প্রত্যেকটা মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে। নেক্সট বলছে, হুইচ নেশন হ্যাজ হোস্টেড দ্য কমনওয়েলথ গেমস 5 টাইমস? এটাও কিন্তু স্ট্যাটিকের কোশ্চেন। তো বলছে কোন দেশ কমনওয়েলথ গেমস 5 বার উদ্বোধন করেছে? কারেক্ট অ্যান্সার কিন্তু হবে অস্ট্রেলিয়া। নেক্সট 15 নম্বর কোশ্চেন, দ্য ইন্দ্রধনুষ ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ইজ ফর। দেখুন, ইন্দ্রধনুষ দুটো রয়েছে। একটা হচ্ছে ইন্দ্রধনুষ ইমিউনাইজেশন প্রোগ্রাম, আর একটা হচ্ছে ইন্দ্রধনুষ স্কিম, যেটা ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে। এখানে কিন্তু অপশানের মাধ্যমে আপনাদের বুঝতে হবে এটা ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে বলেছে। তো রিভ্যাম্পিং অফ পাবলিক সেক্টর ব্যাঙ্কস। তো এখানে বিভিন্ন রকমের কিন্তু ইন্দ্রধনুষের মধ্যে টার্ম বলা হয়। ইন্দ্রধনুষের মধ্যে বিভিন্ন রকমের বলা হয় যে MD,
আপনারা জানেন ব্যাংক, যে কোনো ব্যাংকের এমডি থাকে, সিইও থাকে, তো এখানে বলা হয় এমডি সিইওকে আলাদা আলাদা ব্যক্তি হতে হবে। তারপর ব্যাংকের মোট কত টাকা উঠছে না, অর্থাৎ এনপিএ হয়ে যাচ্ছে, সেটার প্রপার হিসেব দিতে হবে। এগুলো কিন্তু এই যে ইন্দ্রধনুষ প্ল্যানের মধ্যে বলা হয়। আর ইন্দ্রধনুষ আমি আমার ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং এখানে সম্ভবত আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন, ওখানে আমি আলোচনা করে দিয়েছিলাম। আর ইন্দ্রধনুষ ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেটার মাধ্যমে কী বলা হয়, রিসেন্টলি ইন্দ্রধনুষ 3.0 ইমিউনাইজেশন প্রোগ্রাম কিন্তু লঞ্চ করা হয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের পক্ষ থেকে। তো এই ইন্দ্রধনুষ 3.0-র মাধ্যমে মহিলা এবং শিশুদের কিন্তু ইমিউনাইজেশন অর্থাৎ ভ্যাকসিনেশন প্রোগ্রামের কথা বলা হয়েছে। শিশুদের এবং মহিলাদের পোলিও এবং বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়ার কথা বলা হচ্ছে ইন্দ্রধনুষ 3.0, ইন্দ্রধনুষ 2.0 এবং ইন্দ্রধনুষ 1.0 বা ইন্দ্রধনুষের মাধ্যমে। ওটা আলাদা, এটা আলাদা। একটা ইন্দ্রধনুষ হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেটা আপনাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম মহিলা এবং বাচ্চাদের জন্য, আর এটা হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে। নেক্সট দেখবো দ্য গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ, আচ্ছা এই যে ইন্দ্রধনুষ 3.0 এই টাইপের যে কোশ্চেনগুলো না আমি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আলোচনা করে দিই। আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স ফর ডব্লিউবিসি 2022 ওই সিরিজটা কমপ্লিট করুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করা হয়ে গেছে, প্লেলিস্ট বানিয়ে দেওয়া রয়েছে। প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিন এবং এপ্রিল, মে, জুন প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কভার করা হবে। তো ওই ভিডিওগুলো দেখুন, তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর কোনো রকম প্রবলেম আপনাদের হবে না। চলুন নেক্সট কোশ্চেন দেখা যাক। দ্য গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ, তো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বিশ্ব যে ক্লাইমেট বলতে পারে না, জলবায়ুর পরিবর্তন, এর যে অ্যালায়েন্স, এটা কার ইনিশিয়েটিভ? তো কারেক্ট অ্যান্সার ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি কিন্তু ব্রেক্সিট হয়েছে। ব্রেক্সিট মানে কি? ব্রেক্সিটকে ভাঙুন, ব্রিটেন এক্সিট, এই দুটোকে যখন অ্যাড করবেন তখন হবে এটা ব্রেক্সিট। তো এই যে ব্রেক্সিট হয়েছে 2020 একেবারে প্রথমের দিকে সম্ভবত মার্চ মাসের নাগাদ ব্রেক্সিট হয়েছে, ব্রিটেন এক্সিট করে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। বর্তমানে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলে এর যে ইকোনমি এবং ব্রিটেনের ইকোনমি, এটা কিন্তু এখন আর একত্রে পরিমাপ মেজার করা হয় না, এখন অনেক রকম রেস্ট্রিকশন এসে গেছে। নেক্সট দেখুন, দ্য ডিজিজ রিলেটেড উইথ অ্যাপেল ইজ নোন অ্যাজ, তো আপেলের সাথে কোন ডিজিজ বা কোন রোগ জড়িত? এখানে দেখতে পাচ্ছেন কারেক্ট অ্যান্সার ফায়ার ব্লাইট। এই যে রোগ, এটা কিন্তু আপেলের সাথে জড়িত। বাকি অপশানগুলোর কোন কোন রোগ? তো গ্রিন এয়ার ডিজিজ, এটা কাদের হয়? এটা হচ্ছে বাজরা। আপনারা জানেন মিলেট জাতীয় যে শস্য বা বাজরা আপনার নাম শুনেছেন, এই যে বাজরার কিন্তু গ্রিন এয়ার ডিজিজ হয়। রেড রাস্ট ডিজিজ কাদের হয়? তো টি প্ল্যান্ট, স্পেশালি টি প্ল্যান্ট এবং কফি প্ল্যান্ট, কফিদের কম হয় তবুও হয়, কিন্তু টি প্ল্যান্টের সবচেয়ে বেশি কিন্তু হয় রেড রাস্ট ডিজিজ। আর টিক্কা ডিজিজ কাদের হয়? টিক্কা ডিজিজ হয় সাধারণত গ্রাউন্ড নাট, এদের কিন্তু টিক্কা ডিজিজ দেখা যায়। তাহলে অ্যাপেলে দেখা যায় ফায়ার ব্লাইট, গ্রিন এয়ার ডিজিজ দেখা যায় বাজরা, রেড রাস্ট ডিজিজ দেখা যায় টি বা চা, টিক্কা ডিজিজ দেখা যায় গ্রাউন্ড নাটের। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি? তো এখানে মাস হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, মাসকে আমরা এম দ্বারা ডিনোট করি। আর বাকিগুলো কি? ভেলোসিটি অবশ্যই স্কেলার কোয়ান্টিটি নয়, কারণ আমরা কি জানি ভেলোসিটি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময় কিন্তু নয়। ভেলোসিটি মানে আমাদের যে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট বাই সময়। আমার বাংলা টার্মটা জানা নেই ডিসপ্লেসমেন্টের। তো ডিস্ট্যান্স হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ, বাংলা টার্ম হচ্ছে সরণ। ভেলোসিটি সরণ বাই সময়। তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা হচ্ছে ভেলোসিটি, এটা অবশ্যই স্কেলার রাশি। মোমেন্টাম, এটাও স্কেলার রাশি। মোমেন্টাম এম ইন্টু ভি, ফোর্স, এটাও কিন্তু ভেক্টর রাশি। আচ্ছা সরি, এখানে স্কেলার বলে ফেলেছি। ভেলোসিটি ভেক্টর রাশি, মোমেন্টাম ভেক্টর রাশি, ফোর্স ভেক্টর রাশি। আর স্কেলার রাশি ভেক্টর রাশি কাদের বলা হয়? যে সমস্ত রাশির শুধুমাত্র মান রয়েছে, অভিমুখ নেই, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই একসাথে রয়েছে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। তো এই তিনটের কিন্তু মান এবং অভিমুখ একসাথে তিনটেরই আছে, তো এই তিনটিকে আমরা বলবো ভেক্টর রাশি। নেক্সট দেখুন, দ্য মোপলা রিবেলিয়ন টুক প্লেস বিটুইন দ্য ইয়ার্স। মোপলা রিবেলিয়ন কত সাল থেকে কত সালের মধ্যে হয়? তো কারেক্ট অ্যান্সার অপশান 4, 1921 থেকে 1922 সালের মধ্যে মোপলা রিবেলিয়ন হয়। এখানে কিছু তথ্য বলছে দেখুন। মোপলার এরা কিন্তু একটা মুসলিম কমিউনিটি, সাউথ ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি মালাবার রিজিয়নে এরা কিন্তু মোপলা নামে পরিচিত ছিল। আর এই মোপলা রিবেলিয়ন হয় 1921 সালে। এখানে কিন্তু হাজার হাজার হিন্দুদের কিন্তু হত্যা করা হয় এই মোপলা রিবেলিয়নের মাধ্যমে, এবং 1921 সালে এটাকে খিলাফত কিংডম হিসেবে ডিক্লেয়ার করা হয়। এর যে এরিয়া কোথায় হয় মোপলা রিবেলিয়ন, এটা কিন্তু মালাবার রিজিয়নে হয়। মোপলা মালাবার এইভাবে কিন্তু মনে রাখতে পারেন। আরও কিছু ইম্পর্টেন্ট রিবেলিয়ন তার সম্পর্কে জেনে নিন। চুয়ার 1768-তে হয়, 1832 হয়, 31-32 হয়। মানভূম সিংভূম অঞ্চলে চুয়ার লিডার ছিল। আর এখানে পরেরটা ইম্পর্টেন্ট নয় অতটা, ভিল ইম্পর্টেন্ট, 1818 থেকে 48। এটা
বাকিগুলো না পড়লে চলবে। তারপরে হোস রয়েছে, খন রয়েছে, খাসি ইজ ইম্পর্টেন্ট, খাসি ইম্পর্টেন্ট, মেঘালয়তে হয়। এখান থেকে ইম্পর্টেন্ট, কোল ইম্পর্টেন্ট, 1831-32 ছোটনাগপুরে হয়, বুদ্ধ ভগত এখানে নেতা ছিল। সান্তাল বিদ্রোহ ইম্পর্টেন্ট, 1855-56 হয়, রাজমহল হিলসে সিধু কানু নেতৃত্ব দিয়েছিল। মোটামুটি এগুলো পড়লেই হবে, ইম্পর্টেন্ট এগুলো। আর তাছাড়া হোস্টটাও মোটামুটি ইম্পর্টেন্ট, হোস্ট সিংভূম অঞ্চলে হয়, হোল লিডার্স ছিল এখানে। নেক্সট কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন বলছে দ্য ফেমাস গোল গুম্বাজ ইজ লোকেটেড। তো ফেমাস যে গোল গুম্বাজ এটা কোথায় আছে? তো মনে রাখবেন এটা কিন্তু কর্ণাটকে রয়েছে, কর্ণাটকের বিজাপুর। বিজাপুর নামটা আপনারা শুনেছেন, বিজাপুর কিংডম নাম শুনেছেন। এই বিজাপুরে কিন্তু, কর্ণাটকের বিজাপুরে এই যে গোল গুম্বাজ রয়েছে, আর এটা তৈরি করেছিল কে? তৈরি করেছিল মোহাম্মদ আদিল শাহ কিন্তু গোল গুম্বাজ তৈরি করেছিল। 27 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ডস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অনলি মিউজিক। তো এর মধ্যে কোন অ্যাওয়ার্ড শুধুমাত্র মিউজিকের সাথেই জড়িত? তো কারেক্ট আনসার গ্র্যামি অ্যাওয়ার্ড। আপনারা শুনেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় মিউজিকের ক্ষেত্রে। বাকি অ্যাওয়ার্ডগুলো কী? একটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড, অস্কার ফিল্মের জন্য দেওয়া হয়। কান অ্যাওয়ার্ড, কান ফেস্টিভ্যাল শুনেছেন, কান ফিল্ম ফেস্টিভ্যাল শুনেছেন, এটাও কিন্তু ফিল্মের জন্য দেওয়া হয়। এক্সিলেন্স ইন ফিল্মের জন্য দেওয়া হয়। আর টেগর অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? কালচারাল হারমোনির জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কিন্তু নোবেল প্রাইজ পান, আর রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুযায়ী কিন্তু টেগর প্রাইজ উদ্বোধন করা হয়, টেগর অ্যাওয়ার্ড। তো এটা কিন্তু কালচারাল হারমোনির জন্য দেওয়া হয়। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ভুল করে আসে, সাহিত্যের জন্য দেওয়া হয় না, কালচারাল হারমোনির জন্য দেওয়া হয়। 28 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হু রিসিভ দ্য নোবেল প্রাইজ ফর ইকোনমিক সায়েন্স ইন 2020। নাম মনে রাখলেই চলবে, তার কারণ 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স এটা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ এ লেজিসলেটিভ কাউন্সিল। এর মধ্যে কোন স্টেটের লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে? কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। বর্তমানে কিন্তু টোটাল 6খানা স্টেটের লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে, অর্থাৎ 2টি কক্ষ রয়েছে, লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ রাজ্য বিধানসভা এবং রাজ্য বিধান পরিষদ। কোন কোন রাজ্য দেখে নিন এখানে? অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ইউপি। আর ইউপির কিন্তু সবচেয়ে বেশি লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার রয়েছে, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বারও কিন্তু ইউপি সবচেয়ে বেশি রয়েছে। 32 নম্বর কোশ্চেন কী বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং প্রজেক্টস ইজ ইন উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডের মধ্যে কোন প্রজেক্টটা অবস্থিত? কারেক্ট আছে তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স, এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। আর তেহেরি এটা ভাগীরথী, এবারে কিন্তু ইউপিএসসি সিডিএস এসেছিলো এই তেহেরি প্রজেক্ট সম্পর্কে, তেহেরি প্রজেক্ট সম্পর্কে এসেছিলো। তেহেরি আর একটা সামথিং কিছু একটা দিয়েছিল। তো তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স এটা কিন্তু ভাগীরথী নদীর ওপর অবস্থিত, এটা উত্তরাখণ্ডে রয়েছে। উত্তরাখণ্ডের কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, যেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে, নন্দাদেবী রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স রয়েছে, এগুলো কিন্তু বারবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। 36 নম্বর কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য সার্কুলেশন সিস্টেম। এর মধ্যে কোনটা সার্কুলেশন সিস্টেমের পার্ট নয়? কারেক্ট অ্যান্সার লার্জ ইন্টেস্টাইন। বাকিগুলো কিন্তু ব্লাড, হার্ট, আর্টারি, এগুলো সার্কুলেটরি সিস্টেমের পার্ট। 41 নম্বর কোশ্চেন বলছে, অন হুইচ ডেট ডিড জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি টেক প্লেস। তো এটা মনে রাখবেন 13 এপ্রিল 1919 কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। তো এই সম্পর্কে তথ্য আমরা একটু দেখে নিই। তো রাওলাট অ্যাক্ট সম্পর্কেও জানতে হবে। রাওলাট অ্যাক্ট 1919 সালে পাস হয়। এর মাধ্যমে কি বলা হয়? এবার থেকে যে কাউকে, যে কোনো সাধারণ মানুষকে অ্যারেস্ট করা যাবে উইদাউট কোনো রকম নোটিশ, এবং অ্যারেস্ট করার পরে তাদের কোনো রকম সাহায্য করা হবে না বলতে তাদের কোনো রকম উকিল রাখার পারমিশন ছিল না, বা নিজের হয়ে লড়াই করার আর পারমিশন ছিল না। তো এটা কিন্তু রাওলাট অ্যাক্টের মাধ্যমে বলা হয়। নিজেকে সত্যি প্রমাণ করারও কিন্তু কোনো রকম পারমিশন ছিল না, এবং যখন তখন কিন্তু কাউকে অ্যারেস্ট করা হতে পারে কোনো রকম অস্ত্র রাখার অজুহাতে। তো এটা কিন্তু রাওলাট অ্যাক্ট 1919 বলা হয়। আর তার প্রতিবাদে কিন্তু জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি, অ্যাকচুয়ালি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি তার প্রতিবাদে হয় না, তার প্রতিবাদে সাধারণ মানুষরা প্রোটেস্ট করে। এবং পাঞ্জাবের অমৃতসরে কিন্তু এখানে সবাই একত্রে জড়ো হয়। এখানে মহাত্মা গান্ধীকে আটকে দেওয়া হয়, নিউ দিল্লিতে আটকে দেওয়া হয়, এবং বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন বড় বড় নেতৃত্বকে কিন্তু সেখানে যেতে বাধা দেওয়া হয়। এবং ওই যে কমপ্লেক্সের মধ্যে 13 এপ্রিল 1919 জেনারেল ওডায়ারের আদেশে সবাইকে কিন্তু 1600 রাউন্ডের কাছাকাছি গুলি চালানো হয়, প্রচুর সাধারণ মানুষ মারা যায়। এটা কিন্তু জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি নামে পরিচিত। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি টুক প্লেস ডিউরিং দ্য টার্ম অফ ভাইসরয়। দেখুন 1919 সালে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি হয়। এর মধ্যে কোনটা? লর্ড ডালহৌসি? একেবারেই না, কারণ 1848 থেকে 1856 সাল পর্যন্ত লর্ড আরউইন না 1931-এর টাইমে ছিলেন, আর লর্ড রিপন 1888 এই টাইমে ছিলেন। তো লর্ড রিপন তো নয়, তাহলে কারেক্ট আনসার লর্ড চেমস্ফোর্ড। আরেকটা ভাবে মনে রাখতে পারেন, লর্ড চেমস্ফোর্ড কিন্তু
1919 সালে কেন ছিলেন? কারণ আপনারা জানেন মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন 1919 সালে পাস হয়, তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু অবশ্যই লর্ড চেমসফোর্ড হবে। এভাবে কিন্তু আপনাদের কোশ্চেন মনে রাখতে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ অক্সুলারি মেমোরিজ ইন এ কম্পিউটার সিস্টেম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রম এটা অক্সুলারি মেমোরি নয়, এটা বাকিগুলো অক্সুলারি মেমোরি, সিডি রম, ফ্লপি ডিস্ক, তারপর ম্যাগনেটিক টেপস, এগুলো অবশ্যই অক্সুলারি মেমোরি, বাকি কিন্তু পি রম নয়। তো এখান থেকে পি রম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ফুল ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট। সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে কিন্তু ব্রেন অফ কম্পিউটার বলা হয়। র্যামের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রমের রিড অনলি মেমোরি, প্রমের ফুল ফর্ম প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইপ্রমের ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, আর ইপ্রম এটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, এফডিডি ফ্লপি ডিস্ক ড্রাইভ, কেবিডি কিবোর্ড। এই ফর্মগুলো কিন্তু মনে রাখতে হয়, পরীক্ষা কিন্তু যখন তখন জিজ্ঞাসা করা হয়। এছাড়াও গতদিন আমি একটা আলোচনা করেছিলাম। নেক্সট, ইয়েন ইজ দ্য কারেন্সি অফ, ইয়েন কোন দেশের কারেন্সি? তো কারেক্ট অ্যান্সার ইয়েন কিন্তু জাপানের কারেন্সি। পরীক্ষায় যদি কোশ্চেন আসে মালদ্বীপের কারেন্সি কি? মালদ্বীপের কারেন্সি মালদ্বীপিয়ান রুপিয়া। এবং মালদ্বীপের ক্যাপিটাল কি? মালদ্বীপের ক্যাপিটাল মেল। জাপানের টোকিও ক্যাপিটাল। সাউথ কোরিয়ার কি? সাউথ কোরিয়ার সেউল হচ্ছে ক্যাপিটাল এবং কারেন্সি হচ্ছে ওন। বালির ক্যাপিটাল কি? দেনপাসার। এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, ইন্ডিয়ার প্রথম অ্যাটমিক পাওয়ার স্টেশন কমিশন করা হয় কত সালে? তো 1969 সালে ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার স্টেশন কমিশন করা হয়। আর ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার স্টেশন, তার নাম কি? তার নাম হচ্ছে তারাপুর। তারাপুর কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। গতকালকে আমি আলোচনা করেছি মহারাষ্ট্রের কিন্তু তারাপুর রয়েছে। পরীক্ষায় কিন্তু দেখতে পাচ্ছেন প্রতি শিফটেই কোশ্চেন আসে, তাহলে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আমি কিন্তু এসআইয়ের আগে করিয়ে দিয়েছিলাম, যদি এসআইতে কোশ্চেন আসেনি। নেক্সট, হু গেভ দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম? কে প্রথম কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অর্থাৎ রাজ্য গণপরিষদের যে ধারণা সেটা প্রথম দেন? কারেক্ট অ্যান্সার এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়। তো এখানে এম.এন. রয় তো ধারণা দেন, কিন্তু বি.এন. রাও মনে রাখবেন, বি.এন. রাও কিন্তু প্রথম উপদেষ্টা কমিটির প্রধান বলতে পারেন, বা উপদেশ প্রধান কে প্রথম দেন? বি.এন. রাও, বা অ্যাডভাইস দেন বি.এন. রাও। ডক্টর বি.আর. আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম কিন্তু গণপরিষদের পার্মানেন্ট টাইমের জন্য প্রেসিডেন্ট, এবং তিনি কিন্তু ভারতেরও প্রথম প্রেসিডেন্ট। এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, হুইচ কালার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেভলিউশন অফ ফার্টিলাইজার? ফার্টিলাইজারের রেভলিউশনের সঙ্গে কোন কালার জড়িত? কারেক্ট অ্যান্সার গ্রে। ব্ল্যাক কিসের সাথে? ব্ল্যাক পেট্রোলিয়ামের সাথে। ব্ল্যাক রেভলিউশন, পেট্রোলিয়ামের রেভলিউশনকে বলা হয় ব্ল্যাক রেভলিউশন। গোল্ডেন কি? গোল্ডেন হচ্ছে হর্টিকালচার এবং ফ্রুট। হর্টিকালচার, ফ্রুট এবং হানি। অ্যাকচুয়ালি হর্টিকালচার কি? বৈজ্ঞানিক পদ্ধতিতে শাকসবজি ফলমূল এগুলোকে চাষ করাকে বলা হয় হর্টিকালচার। আর পিঙ্ক কি? পিঙ্ক হচ্ছে টেকনোলজিক্যাল রেভলিউশন ইন দ্য মিট অ্যান্ড পোলট্রি প্রসেসিং। পোলট্রি প্রসেসিং এবং মিট অর্থাৎ মাংসের যে উৎপাদনের ক্ষেত্রে টেকনোলজির যে ভূমিকা রয়েছে সেটাকে বলা হয় পিঙ্ক রেভলিউশন। তো এখানে দেখে নিন, হোয়াইট রেভলিউশনের মধ্যে মিল্ক পড়ে, রাউন্ড রেভলিউশনের মধ্যে পটাটো পড়ে, রেড রেভলিউশনের মধ্যে টমেটো মিট পড়ে, সিলভার রেভলিউশনের মধ্যে এগ পড়ে, ইয়েলো রেভলিউশনের মধ্যে অয়েল সিড পড়ে, গ্রিন রেভলিউশনের মধ্যে ফুড গ্রেনস পড়ে, ব্ল্যাক রেভলিউশনের মধ্যে পেট্রোলিয়াম প্রোডাক্টস পড়ে, গোল্ডেন রেভলিউশনের মধ্যে হর্টিকালচার এবং ফ্রুট পড়ে, ব্লু রেভলিউশনের মধ্যে ফিশারিজ পড়ে। তো এখান থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে, কিন্তু ডব্লিউবিসিএসের যে এক্সাম যখন আপনি দেবেন এতটা সহজ কোশ্চেন কিন্তু যেখানে জিজ্ঞাসা করা হবে না। ওখানে জিজ্ঞাসা করা হবে ভার্গেস কুরিয়েন তিনি কোন রেভলিউশনের সাথে যুক্ত, এই টাইপের কোশ্চেন কিন্তু করা হবে। তো এই টাইপের কোশ্চেনের জন্যও কিন্তু তৈরি থাকবেন, অর্থাৎ কোন রেভলিউশন কে প্রথম স্টার্ট করেন এগুলোও মনে রাখতে হবে। নেক্সট দেখুন, 54 দাগ বলছে দ্য রিজিয়ন অফ প্ল্যানেট আর্থ হোয়ার লাইফ এক্সিস্ট ইজ নোন অ্যাজ, যেখানে পৃথিবীর মধ্যে জীব বসবাস করতে পারে তাকে কি বলে, বা প্রাণ রয়েছে তাকে কি বলে? কারেক্ট হবে বায়োস্ফিয়ার, অ্যাটমসফিয়ার নয়। অ্যাটমসফিয়ার কিন্তু বায়ুমণ্ডলকে বলা হয়, তো এগুলো কিন্তু নয়। নেক্সট, দ্য সাহিত্য একাডেমি ইজ হেড কোয়ার্টার অ্যাট, তো সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লি। আপনারা যে জানেন 8খানা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, এই 8খানা ক্লাসিক্যাল ড্যান্সকে শ্রেণীবিভাগ এটা কিন্তু এই সাহিত্য একাডেমি করেছিল। 56 নম্বর কোশ্চেন, হু ফর দ্য ব্যাটেল অফ পলাশি এগেন্স্ট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? এর মধ্যে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ব্যাটেল অফ পলাশি লড়েছিলেন? ব্যাটেল অফ পলাশি লড়েছিলেন 1757 সালে নবাব সিরাজদৌল্লা। মনে রাখবেন, ইম্পর্টেন্ট। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন 1764 সালে ব্যাটেল অফ বক্সার কাদের কাদের মধ্যে হয়।
তো আপনারা তো জানেন একটা ইংরেজদের মধ্যে আর 3জন কে ছিল, আচ্ছা বলেই তো দিলাম, তবু আপনারা বলবেন 3জনের নাম। 3জন কারা কারা ছিলেন এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। নেক্সট, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্ক ইজ লোকেটেড ইন, দেখুন এটা WPSIতে এসেছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক এটা কোথায় রয়েছে? কারেক্ট অ্যান্সার মুম্বাইতে কিন্তু এই যে বার্ক রয়েছে বা বার্কের হেডকোয়ার্টার বলতে পারেন, বার্ক রয়েছে মুম্বাইতে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। 60 নম্বর কোশ্চেন বলছে জনশিক্ষা স্বাস্থ্য JSS অপারেটেড আন্ডার দ্য এজিস অফ দ্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ, এর আন্ডারে কিন্তু JSS এটা চলে। নেক্সট 61 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ NIU স্ট্যান্ড ফর দ্য ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে NIU কিসের প্রতীক? তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু কোশ্চেন টাফ বানানোর জন্য করা হয়। তো নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট, এটা অনেকটা সহজ ছিল কিন্তু তবু এই টাইপের কোশ্চেন কিন্তু কনফিউশন আসে, তো সেই জন্য কিন্তু কোশ্চেন টাফ বানিয়ে দেয় এই টাইপের কোশ্চেন, ভুল করে স্টুডেন্টরা বেশি। নেক্সট, দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমিউনিকেশন স্যাটেলাইট, ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কি? ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কি? কারেক্ট অ্যান্সার হবে অ্যাপেল। তো পরীক্ষা যদি কোশ্চেন আসে যে ভারতের প্রথম স্যাটেলাইট কি, কমিউনিকেশন স্যাটেলাইট বলছে না, শুধু স্যাটেলাইট কি, তখন কিন্তু কোশ্চেন কারেক্ট অ্যান্সার হবে আর্যভট্ট, অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে। যদি বলে শুধুমাত্র স্যাটেলাইট, যদি বলে প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট, তাহলে কিন্তু অ্যাপেল কারেক্ট অ্যান্সার হবে। 63 দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন বলছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল লোকেটেড, এর মধ্যে কোথায় ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা UNSCর হেডকোয়ার্টার রয়েছে? তো কারেক্ট অ্যান্সার নিউ ইয়র্কে কিন্তু UNSCর হেডকোয়ার্টার রয়েছে। গতকালকে আমরা আলোচনা করেছি UNSCর 5টা পার্মানেন্ট মেম্বারের নাম কি। নেক্সট দেখুন, দ্য ট্রাই কালার হুইচ ওয়াজ হোস্টেড ইন স্টাগার্ড বাই মাদাম কামা ওয়াজ স্মাগলড ইন্টু ব্রিটিশ ইন্ডিয়া বাই, তো কার দ্বারা এই যে 3টে কালারের বা ট্রাই কালার যে পতাকা তোলা হয় সেটা তো মাদাম কামার দ্বারা আপনারা জানেন, কিন্তু এটা কোন ব্রিটিশ ইন্ডিয়ার দ্বারা কিন্তু এখান থেকে স্মাগল করা হয়, বলতে পারেন এটাকে চুরি করে নিয়ে যাওয়া হয় বা চোরাচালান করা হয়। স্মাগল করার মানে তো আপনার প্রত্যেকেই জানেন, স্মাগলিং মানে জানেন। তো কারেক্ট অ্যান্সার এখানে হবে ইন্দুলাল ইয়াগনিক। এখানে বলছে নেট ন্যাশনাল প্রোডাক্ট বা NNP এর ফর্মুলা কি? তো কারেক্ট অ্যান্সার GNP, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। এগুলো সম্পর্কে আপনার যদি বেসিক কনসেপ্ট না থাকে, আপনারা এক্ষুনি চলে যান ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং, ওখানে গিয়ে বেসিক ইকোনমির যে লেকচারগুলো সেগুলো দেখে ফেলুন, দেখবেন আপনাদের ইকোনমির এই টাইপের কোশ্চেন সম্পর্কে কোনো রকম প্রবলেম আর থাকবে না। নেক্সট দেখুন, দ্য ফার্স্ট অ্যাটেম্পট টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ওয়াজ মেড বাই, প্রথমবারের চেষ্টা কে করেন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার? তো কারেক্ট অ্যান্সার হবে দাদাভাই নৌরোজি। এবারে যদি বলে কে লজিক্যালি এবং ঠিকভাবে ক্যালকুলেট করে বিভিন্ন তথ্যের উপর বেস করে প্রথম ন্যাশনাল ইনকাম পরিমাপ করেন, তাহলে অ্যান্সার কী হবে? VKRV রাও। এবার যদি বলে আমাদের স্বাধীনতার পরে প্রথমকে, তাহলে হবে কি? প্রশান্ত চন্দ্র মহালানবিশ। ভেরি ইম্পর্ট্যান্ট 3টে কোশ্চেন অলরেডি এই টাইপের কোশ্চেন, এই কোশ্চেনটাই আমি কিন্তু এতে দিয়েছিলাম, ওই যে কমিউনিটি টবে যে কোশ্চেনগুলো দেওয়া হয় তার মধ্যে আমি একটা দিয়েছিলাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ গিভেন দ্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম 2020, 2020 বেস্ট ফিল্ম কি? গার্লি বয়। নেক্সট, দ্য প্রসেস অফ টকিং আউটস্টোর রেজাল্ট আউট অফ ফিজিক্যাল মেমোরি অফ কম্পিউটার ইজ নোন অ্যাজ, তো এটাকে কী বলা হয়? আউটপুট প্রসেস বলা হয়। এগুলো কম্পিউটারের টার্মিনোলজি, এগুলো আপনাদের পড়তে হবে। লাইকেন ইজ অ্যান অর্গানিজম হুইচ মনিটর্স, লাইকেন এর মধ্যে কোনটাকে পলিউট করে? তো কারেক্ট অ্যান্সার এয়ার পলিউশনের জন্য কিন্তু লাইকেন দায়ী। নেক্সট, 49তম প্যারালাল, এটা কোন দুটো দেশের মধ্যে বাউন্ডারি? তো মনে রাখবেন USA এবং কানাডার মধ্যে কিন্তু বাউন্ডারি 49তম প্যারালাল। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কী রয়েছে? লাইন অফ কন্ট্রোল রয়েছে, এছাড়াও র্যাডক্লিফ লাইন রয়েছে। ফ্রান্স এবং জার্মানির মধ্যে কী রয়েছে? ফ্রান্স এবং জার্মানির মধ্যে রয়েছে সেগফ্রেড লাইন। আর নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে কী রয়েছে? এখানে রয়েছে 38 প্যারালাল, এটা কিন্তু নর্থ এবং সাউথ কোরিয়ার মধ্যে রয়েছে। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। ইম্পর্টেন্ট কিছু বলতে কি 50টা কোশ্চেন, এখানে 50টা নয় 40টা কোশ্চেন আমরা এখানে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।